রুল 5-এ তোমাদের এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের কাজেও লাগবে। কি বললাম? শুধু যে এই যে সুইটেবল ওয়ার্ডে কাজে লাগবে এরকম না, তোমার রাইট ফর্ম ভার্ব কাজে লাগবে। কিরকম লক্ষ্য করো, তোমাদের যদি এরকম থাকে যে বাই প্লাস জিরান, কি দিলাম? GRUND, বাই প্লাস জিরান কমা এই যে ফিউচার, কি দিলাম? ফিউচার ইনডিফিনিট ক্লজ। কি বললাম? বাই প্লাস জিরান ফিউচার ইনডিফিনিট ক্লজ। অথবা হতে পারে উইদাউট প্লাস GERUND জিরান কমা ফিউচার ইনডিফিনিট ক্লজ, ফিউচার ইনডিফিনিট ক্লজ। আচ্ছা, অথবা হতে পারে ইফ, কি দিলাম? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট ক্লজ। আচ্ছা আচ্ছা, এই অথবা হতে পারে, আচ্ছা, মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস অর ফিউচার ইনডিফিনিট ক্লজ। এখানে আমি কয়টা দিলাম বলেন তো? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টা। তো তোমাদের গ্যাপ গুলো কোথায় থাকবে? স্পেসিফিক যদি বলি, এইখানে গ্যাপটা এটা দিলে এটা এখান থেকে এখানে গ্যাপটা দিবে, বুঝছো? আর যদি এটা দেয় তাহলে এখানে গ্যাপটা দিবে, আর যদি এইটা দেয় তাহলে এইখানে গ্যাপটা দিবে, আর যদি এইটা দেয় তাহলে বাইরের জায়গাতে গ্যাপটা দিবে। এখন তোমরা কিভাবে বুঝবা? এই ফিউচার ইনডিফিনিট টেন্সে আরেকটা স্ট্রাকচার লিখে রাখি। ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা যে ইয়াটা জানি, স্ট্রাকচারটা জানি, কি জানি বলেন তো? সাবজেক্ট জানি, তাই না? সাবজেক্টের পরে কি হয়? সেল অথবা উইল থাকতে পারে, তাও এটাই তো নাকি? তারপর কি থাকতে পারে? V1, তারপর কি? অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে। তবে এই স্ট্রাকচারটা তো ফিউচার ইনডিফিনিট আছে, তাই না? তো এইটা ছাড়াও তোমাদের এরকমও থাকতে পারে, সাবজেক্ট প্লাস ক্যান থাকতে পারে। কি থাকতে পারে? ক্যান থাকতে পারে, মেও থাকতে পারে। কি থাকতে পারে? ক্যান অথবা মেও থাকতে পারে ফিউচার ইনডিফিনিট ক্লজের পরিবর্তে। তারপরে V1 অবজেক্ট এক্সটেনশন এরকম করে থাকতে পারে এই যে এই ক্লজটার স্থলে। কি কথা কি বুঝছো? আচ্ছা, আমি যদি দুটো এক্সাম্পল দিতাম তাহলে বুঝতে পারতে ভালো করে। আচ্ছা, এই যে এটা থেকে এক এক্সাম্পল দিচ্ছি, এই যে এটা থেকে। হ্যাঁ, 1 নাম্বার, ড্যাশ ওয়ার্কিং হার্ড কমা ইউ উইল সাইন ইন লাইফ। দেখো তো বাবা, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে না নাই? আইএনজি আছে না নাই? আমরা জিরান মানে কি জানি বলেন তো? V1 প্লাস আইএনজি নাউনের কাজ করে। তাহলে দেখো দেখি, এই দেখো আইএনজি, আইএনজি আছে, তারপর কমা আছে, কমা আছে, এরপর ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, আছে না? তাহলে আমাদের এই ক্ষেত্রে বাই ইউজ করা লাগবে। আর এই বাক্যটা যদি নেগেটিভ হয়, কি হয়? নেগেটিভ হয়, তাহলে এই বাইয়ের জায়গাতে উইদাউট বসবে। আমি এটাই দিলাম, ড্যাশ ওয়ার্কিং হার্ড কমা ইউ উইল নট সাইন ইন লাইফ। কি কথা কি বুঝছো? এটা কি বাই মানে দ্বারা দিয়া করতে, উইদাউট মানে ছাড়া ব্যতীত বিনে। কি বললাম? ছাড়া ব্যতীত বিনে। এটা কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি? যেমন আমি যদি বলি বই পড়ার দ্বারা, কি বললাম? আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে কি হবে? বাই রিডিং বুকস উই ক্যান গেইন নলেজ। গাছ রক্ষা করার দ্বারা আমরা আমাদের পরিবেশকে কি করতে পারি? রক্ষা করতে পারি। তাহলে বাই সেভিং ট্রিজ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। এইভাবে বাই রিডিং মোর, বেশি বেশি পড়ে, উই ক্যান লার্ন মোর। আর এটা হচ্ছে উইদাউট রিডিং মোর উই ক্যান নট লার্ন মোর। কথা বুঝছো? উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া আমরা কি করতে পারি না? জীবনে উন্নতি করতে পারি না। এটা কিন্তু তোমাদের রাইট ফর্ম ভার্বে তো আসবে। কি বললাম? রাইট ফর্ম ভার্বে কিভাবে আসবে দেখো, একটু যদি আমরা ম্যাজিক করে দেখালি। এই যে উইলটা বাদ দিবে তারা উইলটা বাদ দিয়ে এই যে সাইন শব্দটা আছে না, তারপর এটা দিয়ে ঘেরা করে দিবে।
আচ্ছা, তাহলে এইখানে তোমার এখানেও গ্যাপ করতে পারে, এখানে এইভাবেও গ্যাপ করতে পারে, যে সাইন দিয়ে দিতে পারে, তারপরে এখানে ঘেরা করে দিল, কি হবে বলেন তো? ব্র্যাকেট দিয়ে দাও এটা উইদাউট। আচ্ছা, এখানে যদি উইদাউট দিয়ে দেয় কি হবে বলেন? তাহলে বাক্যটা নেগেটিভ আকারে উত্তরটা করতে হবে, উইল নট সাইন ইন লাইফ। কি বিষয়টা বুঝতে পেরেছো দুই দিক থেকেই? আচ্ছা, এরপরে আমরা যদি ওই একটু মিশাই দিলাম আমি, হ্যাঁ, এটা কিন্তু একটা সিম্পল বাক্য। কোন বাক্য? সিম্পল বাক্য। এটাকে যদি কমপ্লেক্স করি, বাদ দিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে তোমাদের এইটা কোনটা? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট। কথা বুঝছো? এটা থেকে গ্যাপ দিচ্ছি, হ্যাঁ। ড্যাশ ইউ স্টাডি ওয়েল, তুমি ভালোভাবে লেখাপড়া করো। ইউ উইল পাস ইন দা এক্সাম, পাস ইন দা এক্সাম। ঠিক আছে, তাহলে কি হবে বলেন তো? শর্ত দেখো তো, এদিকে এদিকে একটা প্রেজেন্ট ইনডিফিনিট ক্লজ আছে, আর এদিকে একটা ফিউচার ইনডিফিনিট ক্লজ আছে, আছে না নাই? আছে। তাহলে কি ব্যবহার করা লাগবে বলেন? ইফ ব্যবহার করা লাগবে। গুড, ঠিক আছে। মিডিলে এই বাক্যটা আগে চলে যাবে। ইউ কি আছে? ইউ উইল পাস ইন দা এক্সাম, ইন দা এক্সাম ড্যাশ ইউ স্টাডি ওয়েল, এইরকম করে। কি কথা কি বুঝছো? এবার কিন্তু কমা থাকবে না, কমাটা থাকবে না। হ্যাঁ, ডাইরেক্ট ইফ বসে যাবে। এক্ষেত্রে আরেকটু যদি একটা স্পেসিফিক একটা ইনফরমেশন যোগ করি, এই ভালো করে বুঝেন, কিন্তু ভালো করে বুঝেন। ইফের জায়গাতে যদি আনলেস থাকে, আনলেস মানে যদি না, আনলেস মানে কি? ইফের জায়গাতে যদি আনলেস থাকে, তাহলে দ্বিতীয় বাক্যটা নেগেটিভ থাকবে। কি থাকবে? হ্যাঁ। আর আরো কিছু আমি পরবর্তীতে অ্যাড করে দিচ্ছি আর কি। তো আচ্ছা, আমি যদি এই বাক্যটাকে লিখি, এইটা মিশাই দিলাম, হ্যাঁ। এই যে এখানে ইফের জায়গাতে কি থাকে? আনলেস থাকে। কি থাকে? আনলেস। এই যে ড্যাশ দিলাম, ড্যাশ দেওয়ার পরে ইউ ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট সাইন ইন লাইফ, ইউ ক্যান নট সাইন ইন লাইফ। আগেই বলেছি যে ফিউচারের পরিবর্তে এইভাবেও থাকতে পারে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা মেয়ে থাকতে পারে, হ্যাঁ। তারপরে ভিওয়ান থাকতে পারে। তো দেখো তো এই বাক্যটা নেগেটিভ আছে কিনা? না, উইদাউট কেন? ক্লজ আছে না? উইদাউটটা তো হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি হবে? আনলেস, আনলেস যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট সাইন ইন লাইফ। এটা একটা মজার বিষয় দেখাচ্ছি, দেখেন। এটা আনলেস বাদ দিয়ে, কি বাদ দিয়ে? আনলেস বাদ ড্যাশ, তারপর ইউ ডু নট, কি দিলাম? ইউ ডু নট ওয়ার্ক হার্ড, কি দিলাম? ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট সাইন ইন লাইফ। এবার এবার একটা জিনিস আবার লক্ষ্য করেন তো, এবারে কি লিখছি? এটা নেগেটিভ না, এটাও নেগেটিভ না। সেক্ষেত্রে আবার তুমি আনলেস ইউজ করতে পারবা না, কারণ আনলেস শব্দটা ছিল নিজেই নেগেটিভ। কথা বুঝছো? হ্যাঁ, এই যে আমি এবার কি দিলাম? এবার আমি ইফ দিলাম। কি দিলাম? ইফ দিলাম। এই যে আমরা যদি ডিজিটাল কাটাগুলোতে মাপ করি যে কার ওজন কোনটা, তাহলে দুজনের সমান সমান ওজন। এটার যেটা অর্থ, এটারও সেটা অর্থ। এখানে আনলেস দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করছে, এখানে ইফ ড্যাশ নট দিয়ে কি করছে? অর্থটা প্রকাশ করছে। আর যদি রাইট ফর্ম ভাব দিত, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তারপর এখানে যদি লিখে দিত সাইন, কি করতে বলো? দেখো এদিকে নেগেটিভ আছে, এদিকেও নেগেটিভ লাগবে, ক্যান নট সাইন। কি কথা কি বুঝছো? আর যদি এখানে দিত, এখানে দিত, একই কথা, তাই না? এস এচ আই এন ই। কি বোঝা গেছে? রাইট ফর্ম ভার্বও কিন্তু এটা আসতে পারে। তাহলে বোঝা গেল বিষয়টা। আচ্ছা, এরপরে আমাদের বাকি কোনটা আছে? কোনটা আছে? আচ্ছা, মূল ভাব প্লাস অর প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। ভালো করে বুঝেন, দেখেন আমরা কিন্তু এটা থেকে এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করেন। ডু ড্যাশ ডাই,
অথবা আমি বলতে পারি ইউ উইল ডাই, ইউ উইল ডাই। কি হবে বলেন তো? ডু অর ডাই, ডু অর ডাই, বাঁচা মরা, প্রবাদ বাক্য বটে। এরপরে ওটা হচ্ছে এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, চিরন্তন সত্য না, ওটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। যখন উইদাউট কিংবা আনলেস দিয়ে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে অথবা সিম্পল সেন্টেন্স থাকে, তখন এই যে মূল ভাব দিয়ে শুরু ব্যবহার করতে। অত কিছু কাহিনী নাই, তোমরা এত কিছু করতে চাইতে পারবে না। তোমরা যদি দেখো যে মূল ভাব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে, এরপরে কোনো একটা ফিউচার টেন্স আছে, কোন টেন্স আছে, অথবা সেল উইল আছে, এবার ক্যান থাকে, তাহলে তোমরা এখানে কি ব্যবহার করে দিবা? অর ব্যবহার করবা। কথা কি বুঝছো? তাহলে এই 5 নাম্বার রুলটা তোমরা কি বুঝছো? কোনটা? ও, হোয়াই নট। তারপর লেখো মুভ। কি দিলাম? মুভ মানে কি? নর। অর ইউ উইল ডাই, ইউ উইল, ইউ উইল ডাই। নর নতবা মরো। কথা বুঝছো? কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি যদি এবার রাইট ফর্ম ভাব করতে দিই, ডু অর ডাই, এই যে অর এর পরে কি লিখছি দেখো, ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা মূল ভাব থাকবে, তাহলে উইল ডাই এরকম করে। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার নেগেটিভও হতে পারে। এই ডাই শব্দটা একটু নেগেটিভের মতো, তো নেগেটিভও হতে পারে। যেমন আমি যদি বলি, আচ্ছা বাদ, এত কিছু ইনফরমেশন দেওয়ার দরকার নেই। এতে বোঝা গেছে এই নিয়মটা, 5 নাম্বার রুলটা হয়েছে কবার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব রুল নাম্বার 6 এ। কত হয়? আচ্ছা, এটা কি? এজ, তারপর হচ্ছে সিন্স, তারপর কি? বিকজ, BECAUSE, এজ সিন্স, এজ সিন্স বিকজ। এটা একদম খুব সহজ। এটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে। কোন সেন্টেন্সে থাকে? আর একটু খালি ইনফরমেশন দিই, এজ আর সিন্স দুই বাক্যের মধ্যবর্তী স্থানে থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, তবে বিকজ দুই বাক্যের মধ্যবর্তী স্থানে থাকবে। আচ্ছা, স্ট্রাকচারটা যদি দিই তাহলে বুঝবেন নাকি? এই যে এখানে থাকবে এজ, কি থাকবে? এজ, অথবা থাকবে সিন্স, প্লাস একটা ক্লজ থাকবে। কি থাকবে? ক্লজ থাকবে। ক্লজ থাকার পরে কমা, এই যে আরেকটা ক্লজ থাকবে, CLAUSE। ক্লজ মানে কিন্তু পূর্ববর্তী ক্লাসে বুঝাইছি যে ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব। কথা বুঝছো? আচ্ছা, তুমি ক্লজ নিয়ে সমস্যা হলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা তোমরা তো সমস্যা হয়েছে। আর এখানে কি থাকবে একটু ভালো করে বুঝেন। এখানে থাকবে একটা কাজ, এখানে কি থাকবে? কাজ। আর এই ক্লজে বুঝাবে, এই ক্লজে বুঝাবে ফলাফল। কি বুঝাবে? ফলাফল। আর আরেকটা যদি স্ট্রাকচার দিই বিকজ দিয়ে, এটা একটা ক্লজ থাকবে। কি থাকবে? ক্লজ থাকবে। তারপরে হচ্ছে এজও থাকতে পারে, সিন্সও থাকতে পারে, অথবা বিকজও থাকতে পারে। এরপরে একটা হচ্ছে আবার একটা ক্লজ থাকবে। এইভাবে আর কি ব্যবহার হবে। কারণ বুঝাবে, যেহেতু সেহেতু অর্থ প্রকাশ করবে। পজিটিভ কাজ থাকলে পজিটিভ ফলাফল থাকবে, নেগেটিভ কাজ থাকলে নেগেটিভ ফলাফল থাকবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, যদি আমি এক্সাম্পল দিই তাহলে তোমরা আগে বিষয়টা ভালো করে বুঝবা। দেখেন, ড্যাশ আই, কি দিলাম? আই স্টাডিড, STUDIED, আই স্টাডিড ওয়েল মানে কি বলেন তো? এই আই স্টাডিড ওয়েল, আমি ভালো লেখাপড়া করেছিলাম। সাবজেক্টের পর ভিডিও থাকলে এ ছিলাম, ললে লামতাম দিয়ে বলতে হয় না? ইয়া, তুমি মোবাইল তোমার স্টপ করো, খুব মুর্শিদা, খুবই তুমি ব্যস্ত হয়ে যাচ্ছ। দেখো, স্টাডিড ওয়েল, আই গট A+। দেখো তো, এটা একটা পজিটিভ কাজ না? তাহলে এখানে পজিটিভ রেজাল্ট আছে না নাই? তাহলে এখানে একটা যদি পজিটিভ বাক্য থাকে, এখানে পজিটিভ রেজাল্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে বুঝবা যে এস সিন্স ব্যবহার হবে। গ্যাপটা কোথায় থাকবে? এই যে তোমাদের এইখানে 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 গ্যাপটা থাকবে। তাহলে এখানে তুমি এজও বসাইতে পারো কিংবা সিন্সও বসাইতে পারো। কি কথা কি বুঝছো? আর যদি নেগেটিভ কাজ থাকে তাহলে নেগেটিভ ফলাফল। কথা বুঝছো? চাচা ভাজিদা দেখেননি, খারাপ কাজ করলে খারাপ অবস্থা, ভালো কাজ করলে ভালো অবস্থা। কথা বোঝা চাই না? তাই না? চাচা ভাজিচা নাকি রে? এই যে দেখেন, লক্ষ্য করেন, আই ডিড নট স্টাডি ওয়েল, আই failed in the exam, I failed in the exam। লক্ষ্য করেন, তাহলে কি হবে? আমি ভালোভাবে লেখাপড়া করিনি, আমি ফেল করেছিলাম। তাহলে কি হবে বলেন?
As I did not study well, I failed in the exam. কথা বুঝছো? এর ফিউচার কেন, এটা তো পাস্ট ইনডিফিনিট, এদিকে পাস্ট থাকলে এদিকেও পাস্ট। যখন আমি কোনো টেন্স ধরে দিব না, ভালো করে বুঝেন, যখন আমি কোনো টেন্স ধরে দিব না, মনে রাখবো এদিকে যে টেন্স আছে ওইদিকেও ওই টেন্স। যখন টেন্স ধরে দিব তখন হচ্ছে ওইটাই লাগবে। আর এগুলোর ক্ষেত্রে প্যারালাল শব্দ ইউজ করতে হয়। প্যারালাল মানে পূর্ববর্তীতে যে টেন্স পরবর্তীতেও ওই টেন্স। ব্যতিক্রম হলে আমি অবশ্যই তোমাদের ইনফরমেশন দিব। আর যদি বিকজ বলি, কথা বুঝছো, আমি দিলাম আই ফেইল্ড ইন দা এক্সাম, ইন দা এক্সাম, আমি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলাম, ড্যাশ আই ওয়াজ ইল, আই ওয়াজ সিরিয়াসলি ইল দিলাম, SERIOUSLY, আই ওয়াজ সিরিয়াসলি দিলাম ইল, আমি মারাত্মক ভাবে কি ছিলাম, অসুস্থ ছিলাম। এক্ষেত্রে তুমি এজও দিতে পারো, সিনসও দিতে পারো, কিংবা বিগজও দিতে পারো। পজিটিভ কাজ থাকলে পজিটিভ ফলাফল, নেগেটিভ কাজ থাকলে নেগেটিভ ফলাফল। কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। এবার কয় নাম্বার হবে বলেন? নাম্বার 7। আচ্ছা, নাম্বার 7-এ তোমাদের এবার কোন নিয়মটা দিই? উইদাউট প্লাস জিরা, এটা আমার হয়ে গেল, ওই যে ওখানে যোগ করে দিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীতে দেখেন দো অলদো, কি এটা বেশি আসে না পরীক্ষায়? আচ্ছা, দো অলদো। আচ্ছা, এখানে থাকবে এই যে দো, দো মানে কি, THOUGH, দো অবলিক অলদো, ALTHOUGH, দো অবলিক অলদো। অর্থ হচ্ছে কি, যদিও। অর্থ কি, যদিও ড্যাশ ড্যাশ, পরের বাক্যটা বলার সময় বলতে হবে তবুও। কি বলতে হবে? যদিও তবুও। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। আচ্ছা, এটা কমপ্লেক্স সেন্টেন্সে যখন ব্যবহার হয় তখন দুটো বিপরীত ক্লজ থাকে। এরকম স্ট্রাকচারটা যদি আমরা লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। ড্যাশ, তারপরে এখানে হচ্ছে ক্লজ থাকবে, এখানে একটা ক্লজ থাকবে, কমা, আর একটা ক্লজ থাকবে, হ্যাঁ আরেকটা ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো করে ক্লজ থাকবে। কথা বুঝছো? এখন এই যে এই ক্লজ আর এই ক্লজের মধ্যে দা কুমড়া সম্পর্ক হবে, বিপরীত। কি হবে? বিপরীত সম্পর্ক হবে, বিপরীত। এটার সাথে একটা বিপরীত সম্পর্ক হবে, বিপরীত সম্পর্ক। কি কথা কি বুঝছো? এই ক্লজ আর এই ক্লজের মধ্যে দা কুমড়া সাপে নেউলে, কথাটা বুঝছো না, অহিনুকুল সম্পর্ক থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? দো অবলিক অলদো হবে। কথা কি বুঝছো? হ্যাঁ, এক্সাম্পল দিলে বুঝে যাবে তোমরা। ড্যাশ 30, কি দিলাম? 30 আর আওয়ার, কি বলছে? 30 আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, 30 আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, উই কাট দেম আন, UNWISELY, 30 আওয়ার বেস্ট ফ্রেন্ড, উই কাট দেম আনওয়াইজলি। লক্ষ্য করেন তো, বেস্ট ফ্রেন্ডকে আমরা আবার কাটে ফেলি, বিপরীত না? তাহলে আমাদের কি করতে হবে? দো অথবা অলদো ইউজ করতে হবে। কথা কি বুঝছো? বাক্যটা উল্টাও থাকতে পারে। কি থাকতে পারে? উল্টো থাকতে পারে। উল্টো কিরকম থাকতে পারে? উই কাট দেম বলতে প্রথমে আগে ট্রিস দিয়ে দিবে, উই কাট ট্রিস আনওয়াইজলি। কথা বুঝছো না? নাই, দো দে আর বেস্ট ফ্রেন্ড, দো দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তবুও সে সৎ। এই যে এটা তো প্রায় পড়েছ। ড্যাশ দ্য ম্যান ওয়াজ, আচ্ছা, পুর, কমা, হি ওয়াজ অনেস্ট। অবশ্যই আমি এদিকে পাস বুঝাইছি আর কি, পাস বুঝাইছি এই জন্য দিচ্ছি এটা। দো দা ম্যান ওয়াজ পুর, যদিও লোকটা কি ছিল? গরিব ছিল, তবুও সে সৎ ছিল। দো হি হ্যাজ এ লট অফ মানি, যদিও তার প্রচুর টাকা আছে, হি ওয়ান্টস মোর, অথবা হি ইজ আনহ্যাপি, সে আরো বেশি বেশি চায়, সে অসুখী। কথা বুঝছো? দো ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, যদিও গাছ আমাদের নানা উপায়ে কি করে, সহযোগিতা করে, উই কাট দেম। কথা বুঝছো? আমরা তাদেরকে কি করি? কেটে ফেলি। দো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই কিল ইট, যদিও সময় মূল্যবান তবু আমরা এটা কি করি? নষ্ট করে ফেলি। কি কথা কি বোঝা গেছে বিষয়টা? এরকম করে। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স?
কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা তোমরা একটু ভালো করে বুঝবা, এটা যদিও ব্যবহারটা আমি দিয়ে দিছি, আমি যদি এটাকে সিম্পল করি কি করি বাবা, এই যে সিম্পল করি তাহলে এই কনজাংশনের ব্যবহারটা তোমরা জেনে যাবা। এই যে দোল দোর পরিবর্তে তারা কি দিবে জানো, ইন স্পাইট অফ, কি দিবে ইন স্পাইট অফ, এটা দিয়ে পড়ছি না আমরা, ইন স্পাইট অফ দিয়ে দেওয়ার পরে তোমাদের এই যে ভাবটা থাকবে না, এটা ভাবটার সাথে আইএনজি করে দিবে, কথা বুঝছো, ইন স্পাইট অফ দিলাম না, এরপর সাবজেক্টটা আছে না, এই দ্বিতীয় কলেজের সাবজেক্টটা এখানে আনবে, হিজ, ইন স্পাইট অফ হিজ বিং, বিভাব থাকলে বিং করে দিবে, এরপরে হচ্ছে পোর, কমা, এই যে এইবার যেহেতু প্রনাউনটা ব্যবহার হয়েছে নাউনটা এদিকে দিবে, দ্য ম্যান ওয়াজ অনেস্ট। এই যে আমি এরকম একটা নিয়ম দিছিলাম না, সেক্ষেত্রে এই যে এই জায়গাটা থেকে একটা থাকবে, এই যে এই যে এই যে এই যে তোমাদের ইন স্পাইট অফ দিয়ে তখন শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো ফ্রেজ সাবজেক্ট আছে, এরকম যদি দেখেন যে কমা আছে, কি আছে, আর সামনে ফ্রেজ আছে, কি আছে, ফ্রেজ আছে, সেক্ষেত্রে এইটা এই বাক্যটা এই ফ্রেজটার সাথে এই ফ্রেজটার যদি একটা বিপরীত সম্পর্ক হয়, দেখো এখানে আছে পোর, এখানে আছে অনেস্ট, তার মানে কি বিপরীত সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে ইন স্পাইট অফ বা ডেসপাইট শব্দটা কি করা যায়, ইউজ করা যায়, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা কিন্তু জেনেছি, কি কথা বুঝছো। আর যদি এই এটার সাথে এটার ফলাফল নির্দেশ করে তাহলে কিন্তু বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু ব্যবহার করা যাবে, কথা কি বুঝছো, যেটা আমি ওই যে অন অ্যাকাউন্ট অফ বিকজ অফ দিলাম না, ফর, মনে নাই পূর্ববর্তী ক্লাসে যে দিলাম। আচ্ছা এইটা যদি আমরা কম্পাউন্ড করি কি করি বলেন তো, কম্পাউন্ড করি তোমাদের একটা জিনিস দেখাই, এটা এটা একটা, এটা হচ্ছে কমপ্লেক্স, এটা কি কমপ্লেক্স, আরেকটা কি সিম্পল, আরেকটা কি COMPOUND। আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করেন, দিলাম এজ হি ওয়াজ পোর, কি দিলাম, সরি এজ নয়, দো, দো হি ওয়াজ পোর, কথা বুঝছো, হি ওয়াজ অনেস্ট, এটা কোন বাক্য বলেন, কমপ্লেক্স। এটাকে যদি সিম্পল করি তাহলে এরা কি করবে, এই দোল দোল পরিবর্তে ইন স্পাইট অফ করবে, যদি তোমাদের চেঞ্জিং নাই, ইন স্পাইট অফ, তোমাদের আবার সেকেন্ড ইয়ারে যাদের অনার্সের যে ইংরেজি কম্পালসারি তাদের আবার এটা আছে, এরপরে এটাকে হিজ করে নিবে, বিভাবটাকে এই সাবজেক্টটাকে পজিটিভ করে, আই থাকলে মাই করে নিবে, উই থাকলে আওয়ার করে নিবে, সি থাকলে হার করে নিবে, এরপরে এরপরে হ্যাঁ হি থাকলে উই থাকলে আওয়ার করে নিবে, এরপরে পরবর্তী ভাবটার সাথে আইএনজি করবে, আর বি ভাবের সাথে আইএনজি করলে বি হয়, কি হয়, বি হয়, এরপরে তারা বসাই দিবে পোর। ইচ্ছা করলে তোরা আরেকটা কাজ করতে পারে, যদি আর এই বিংটা না ইউজ করতে পারে, যদি না করে তাহলে এইটাকে নাউন করে দিবে, এই অ্যাডজেক্টিভটাকে তারা নাউন করে দিবে, তখন প্রভার্টি হয়ে যাবে, ইন স্পাইট অফ হিজ প্রভার্টি। আচ্ছা এরপরে দ্বিতীয় ক্লজ বসাই দিবে, হি ওয়াজ কি অনেস্ট। আর এটাকে যদি কম্পাউন্ড করি কি করি বাবা, কম্পাউন্ড করি, হি ওয়াজ পোর, হি ওয়াজ পোর ড্যাশ, হি ওয়াজ অনেস্ট। যখনই দেখবা এদিকে একটা বাক্য আছে, এদিকে একটা বাক্য আছে, বিপরীত, দুই বাক্যের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে, তখন তোমরা বাট দিতে পারবা। হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স চেঞ্জিং গুলো করো নাই 9 10 এ, হি ওয়াজ অনেস্ট, সে গরিব ছিল কিন্তু সে সৎ ছিল। তবে এখানে একটা কাহিনী ঘটাবে, এই সাবজেক্ট আর এই ভাব সাবজেক্ট মিল আছে না, তাহলে ওরা কি করবে, এই সাবজেক্ট আর ভাব দিবে না, তাহলে লিখে দিবে বাট, কি দিবে অনেস্ট, এই যে বাট অনেস্ট, এরকম করে। কি বুঝতে পেরেছো? হালকা পাতলা যদিও মানে মানে এমনিতে আন্দাজে দেওয়াচ্ছে, একটু যদি জেনে শুনে দাও তাহলে একটু ভালো হয়। তাহলে বোঝা গেছে এই নিয়মটা, কারণ নিয়ম আমাদের অনেক পড়া লাগবে, কারণ হচ্ছে দ্রুত ধরানো লাগবে আমাদেরকে। দেখেন এবার কত নাম্বার, ইফের কন্ডিশন দিয়ে ফেলেছি বাবা, একটু আগে দিয়ে ফেললাম, অনেকগুলো একসাথে দিয়ে দিলাম। আচ্ছা লেট অ্যালোন, এবার কি আছে, লেট অ্যালোন নাকি, আচ্ছা এবার কত নাম্বার বাবা, 8 নাম্বার, 8 নাম্বার না, আমরা দোল দিয়ে দিলাম না, পরবর্তী পাতাতে যাও। ও আমরা অত ইয়াতে চলে গেছি, হ্যাঁ। আর ইফের কন্ডিশন গুলো তো আছে, তোমরা জানো না, ইফের কন্ডিশন গুলো জানো না, ইফের কন্ডিশন গুলো দিয়ে রাইট ফর্ম ভাব পড়াইলাম, ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে, ফিউচার। আর ইফের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট কন্ডিশনাল, উড কুড প্লাস ভি1। আর ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়,
মানে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিতরে থাকে, তাহলে পরবর্তী উড হ্যাভ কুড হ্যাভ থাকবে, সেক্ষেত্রে ইফ ইউজ করবা। কি এখান থেকে কিন্তু রাইট ফর্ম ভার্বও আসে ইফের নিয়ম করা থেকে। এখন আমরা পড়বো যে এজ ইফ আর এজ দো নাকি, এটাও কিন্তু রাইট ফর্ম ভার্বেও পড়ে, এজ ইফ অবলিক এজ দো। এটা অর্থ কি জানো? এমন ভাবে যেন, এমন যেন নয়, এমন ভাবে যেন। কি বললাম? এটার একটা কন্ডিশন আছে। কি আছে? কন্ডিশন আছে, দুটো কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। আচ্ছা, কিভাবে কন্ডিশনটা তোমাদের এখানে আমি যদি লিখে দিই, এই যে এইভাবে একটা প্রেজেন্ট কি থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট ক্লজ থাকবে। কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট ক্লজ থাকবে, তারপরে এরপর ড্যাশ থাকবে, এরপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ক্লজ থাকবে। কি থাকবে? পাস্ট ইনডিফিনিট ক্লজ। ঠিক আছে? আর আরেকটা থাকবে পাস্ট, কি দিলাম? পাস্ট ইনডিফিনিট ক্লজ ড্যাশ পাস্ট পারফেক্ট ক্লজ। কি দিলাম? পাস্ট পারফেক্ট, PRFECT, পারফেক্ট ক্লজ। কি বললাম? এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আর এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, আর এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এজ ইফ আর এজ দ্য ইউজ করা যাবে। একটু সূত্রের মতনই। এদিকে যদি মনে করো এখানে যদি V1 থাকে, এখানে সাবজেক্টের উপর থাকবে V2, আর এখানে যদি সাবজেক্টের পরে থাকে V2, তাহলে এখানে সাবজেক্টের পরে থাকবে হেড প্লাস V3। হ্যাঁ, আর এখানে V2 জায়গায় কি থাকতে পারে? ওয়্যারও থাকতে পারে। কি থাকতে পারে? ওয়্যারও থাকতে পারে। একটা উদাহরণ দিই তাহলে বুঝে যাবেন। আচ্ছা, হি এক্স, এক্স মানে কি জানো? ভান করা বা অভিনয় করা। ড্যাশ হি নিউ এভরিথিং, এটা কিন্তু রাইট ফর্ম ভার্ব তো আসে, এভরিথিং। লক্ষ্য করো তো, হি এক্স এমন ভাবে, এই যে দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট কিনা, সেদিন কিন্তু টেন্সটা পড়াইছি। এখন যদি না বুঝতে পারেন কিন্তু বিপদ। সাবজেক্টের পর কি ভিউয়ান আছে না? আছে না? তাহলে দেখো সাবজেক্টের পর V2 আছে, নো পাস্ট টেন্সে নিউ, তাহলে তোমরা কি করবা? এজ ইফ দিবা। কি কথা কি বুঝছো? আচ্ছা, আমি যদি এটাকে পাস্ট টেন্স করে দিই, কি করে দিই? হি অ্যাক্টেড, একটা টেন্সকে পাস্ট টেন্স করার নিয়ম কি? ভাবটাকে V2 করে দিতে হবে। ড্যাশ হি হ্যাড নোন এভরিথিং, নোন এভরিথিং। তাহলে দেখো এদিকে পাস্ট ইনডিফিনিট আছে, কি আছে? আর এদিকে কি আছে? পাস্ট পারফেক্ট আছে। কি আছে? পাস্ট পারফেক্ট আছে। সেক্ষেত্রে কি হবে? এজ ইফ আর এজ দো, এমন ভাবে যেন সন্দেহ প্রকাশে ব্যবহার হয়, যে সে এমন ভাবে কথা বলে যেন সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। কথা কি বুঝেন না? নাই মনে করো যে সে এমন ভাবে কথা বলে যেন কথাকার সে বড়লাট। কথা কি বুঝতে না? নাই এই ক্ষেত্রে এমনটা আমরা প্রায় ব্যবহার করি না, যে মানে বলেন যে সে তার ব্যবহার আক্কেল এমন ভাবে করতেছে মনে হয় সে পাগল। কথা বুঝছো? আসলে কিন্তু পাগল নয়। এটা আরেকটা লক্ষ্য করেন, সি নাম্বার দিলাম, সি নাম্বার। হি বিহেভ, কি দিলাম? হি বিহেভ ড্যাশ হি ওয়ার মেড, হি ওয়ার মেড, MAD, যেন সে পাগল। কি হবে বলেন? হ্যাঁ, এই যে ওয়ার আছে, সাবজেক্ট যে পারে সে ওখানে ওয়ার হবে, সাবজেক্টিভ ভাব। এটা কি কোন ভাব? সাবজেক্টিভ ভাব। কি কথা কি বোঝা গেছে? এবার একটা জিনিস লক্ষ্য করেন, এটার সাথে রাইট ফর্ম ভাবটা তোমাদের পরিচিত করে দিই। কোনটা? রাইট ফর্ম ভাবটা দেখেন। রাইট ফর্ম ভাব কিভাবে থাকবে? এই যে এখানে এটাকে নো করে রাখা দিবে। কথা কি বুঝছো? আর এখানে কি করে দেখে, এখানেও নো করে রাখা দিবে, মানে V1 করে রাখা দিবে। এবার দেখেন, একটা না হোক রাইট ফর্ম ভাবটা তো কাজে লাগতেছে। তারপর এখানে বি করে রাখা দিবে। বলেন কি হবে? বলেন বলেন। এখন যদি না বুঝেন তাহলে বিপদ। বলেন এখানে কি হবে? নোন, মার খাবা। নো, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আছে না, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, নিউ হবে। আর এখানে কি হবে? V2 আছে না, তাহলে কি হবে? হেড নোন হবে। আর এখানে এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এখানে সাবজেক্টের পর যদি বি থাকে, কি থাকে? বি থাকে, সব সময় ওয়ার হবে। কি কথা কি বুঝছো? হ্যাঁ, এই নিয়মটার সাথে আমরা আরেকটা নিয়ম বোনাস নিতে যাচ্ছি। কি বললাম? এই নিয়মটার সাথে আরেকটা নিয়ম কানেক্টেড আছে। কথা বুঝছো? এই বুঝা গেছে? বুঝা গেছে?
আচ্ছা, মিশাই দিলাম। আচ্ছা, এরপরে তোমরা, আমি এটা মিশাবো না, এটার সাথে আরেকটা নিয়ম আমরা কানেক্ট করতে পারবো। এই যে এজি বেজ বাদ দিলাম, এবার এই সিন্স এর একটা নিয়ম আছে। আমরা জানি সিন্স মানে সাধারণত কারণ হচ্ছে যেহেতু সেহেতু অর্থ প্রকাশ করে, কিন্তু সিন্স দিয়ে যদি সময় নির্দেশ করে তাহলে সে তো সেই থেকে কি ধরে, সেই থেকে অর্থ প্রকাশ করবে। কার কার অর্থ? সিন্সের। কথা কি বুঝছো? আচ্ছা, সেই থেকে অর্থ প্রকাশ করবে। তখন সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আরেকটা বাক্য সংযোজন হতে পারে, আরেকটা টেন্স সংযোজন হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কি থাকলে? প্রেজেন্ট পারফেক্ট, পি আর এফ ই সিটি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পরের অংশ হবে কি? পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ঠিক এই নিয়মটার সাথে রিলেটেড, এটা রাইট ফর্ম ভার্ব বারবার আসে। কথা কি বুঝছো? দেখেন এক্সাম্পল দিই। কি বললাম? মেনি, কি দিলাম? মেনি ডেজ, মেনি ডেজ হ্যাভ পাস্ট। কোন টেন্স বলেন? মেনি ডেজ সাবজেক্ট, হ্যাভ পাস্ট, হ্যাভেস থাকলে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? হ্যাভ পাস্ট ড্যাশ ওই মেট লাস্ট, এমইটি মেট লাস্ট। কি হবে বলেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের আশা করা যায় এই নিয়মটা রাইট ফর্ম ভাবে কিংবা ওই যে সুইটেবল ওয়ার্ডে আসবে। কি বলেন তো হবে? মেনি ডেজ অফ পাস্ট, অনেক সময়, অনেক দিন গত হয়েছে, সেই আমরা সে সাক্ষাৎ করে দিলাম। কি হবে তাহলে এখানে? সিন্স, এস আই এন সি। কি কথা কি বুঝছো? আর যদি আমি একটু আরেকটা পাস্ট টেন্স করে দিই, এটা কি হবে? ইট ওয়াজ, কি দিলাম? ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স। সিন্স কেন আমি দিয়ে দিচ্ছি ড্যাশ উই হ্যাড, উই হ্যাড মেট লাস্ট, মেট লাস্ট, আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম। তাহলে কি হবে বলেন? সিন্স হবে, তাই না? এস আই এন সি। এখন একটা যে সবাই লক্ষ্য করেন, আমি যদি এখন রাইট ফর্ম ভাগ করে দিই, কি করে দিই? রাইট ফর্ম ভাগ করে দিই। এখানে আমি কি রেখে দিলাম? মিট লিখে রেখে দিলাম, এম ডবল ই টি। ঠিক আছে? এরপরে আমি এখানে লিখে রেখে দিলাম, এখানেও লিখে রেখে দিলাম মিট। বলেন কোথায় কোনটা রাইট ফর্ম হবে বলেন? এই যে প্রেজেন্ট পারফেক্ট আছে না? তার মানে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে মিটের পাস্ট টেন্স হচ্ছে ম্যাট। তাহলে এখানে কি করতে হবে? উত্তরটা ম্যাট, তাই না? এটার জন্য ম্যাট। আর এটা, এটার জন্য কি করবা? এটা প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট আছে না? তাহলে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে হেড ম্যাট। বুঝা গেছে না যায়নি? ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু চলে গেল একটা নিয়ম, সিন্সের নিয়ম গেল, অ্যাজিভ অ্যাজদর নিয়মটা গেল। রাইট ফর্ম ভাবটাও ক্লিয়ার হচ্ছে, একটা একটা না হলে একটা তো হচ্ছেই। এরপরে লক্ষ্য করেন 9 নাম্বার। 9 নাম্বারে আমরা কোনটা পড়বো? উড রেদার নাকি? আচ্ছা, লেট এলোন আছে। আচ্ছা, লেট এলোন। আচ্ছা, লেট এলোনের ব্যবহার শিখে নি। এল ই টি, লেট, এ এল ও এন ই। লেট এলোনের কথা হচ্ছে দূরের কথা, প্রশ্নই আসে না, বাদ দাও, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, এর উপর থেকে লেট এলোন ব্যবহার হয়। কি কথা কি বুঝছো? স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা কি? এই দেখেন, স্ট্রাকচারটা এরকম থাকবে। একটা সাবজেক্ট থাকবে, এরপরে নেগেটিভ কিছু থাকবে, রুল কিছু না। লেখছো? এই নেগেটিভ কিছু একটা থাকবে। কথা বুঝছো? অক্ষমতা প্রকাশ করবে, এটার দ্বারা কি প্রকাশ করবে? অক্ষমতা প্রকাশ করবে, অক্ষমতা প্রকাশ করবে। এরপরে অবজেক্ট এক্সটেনশন থাকার পরে কি থাকবে? অবজেক্ট এক্সটেনশন থাকার পরে এই যে এখানে একটা থাকবে গ্যাপ। এই গ্যাপের স্থলে পরে নাউন নাউন ফ্রেজ থাকতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ডও থাকতে পারে। এরকম ক্ষেত্রে তোমাদের কি ব্যবহার হবে? লেট এলন ব্যবহার হবে। কথা কি বুঝছো? আচ্ছা, 2-3টা এক্সাম্পল দিলে একদম এটা ক্লিয়ার। কথা বুঝছো? এক্সাম্পল ছাড়া আছে, আগে বলেছি নো রুল ইজ পারফেক্ট উইদাউট গিভিং এক্সাম্পল। আমি বললাম যে হি ক্যান নট, হি ক্যান নট বাই, হি ক্যান নট বাই, কি বললাম? হি ক্যান নট বাই এ, আচ্ছা বাই এ কি দিব? হি ক্যান নট বাই এ মোবাইল ফোন, এম ও বি আই এল ই। হি ক্যান নট বাই এ মোবাইল ফোন, সে কি করতে পারে না? মোবাইল ফোনে কিনতে পারে না। ড্যাশ, এখানে দিলাম ড্যাশ দিয়ে দিলাম যে এ ল্যাপটপ। হ্যাঁ, মানে সে একটা মোবাইল ফোনে কিনতে পারে না, ল্যাপটপ তো প্রশ্নই আসে না, দূরের কথা। কথা বুঝছো? যেমন আমি যদি বলি আই ক্যান নট, আচ্ছা কি বললাম? আই ক্যান নট
আই ক্যান নট গেট জিপিএ কি দিলাম, জিপিএ 3। আই ক্যান নট গেট জিপিএ 3, আমি জিপিএ 3 পাবো না। কথা কথা বুঝছো, পেতে পারি না, অতএব ড্যাশ, তারপর এখানে কমাটা নাও থাকতে পারে, তারপরে জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস। কথা বুঝছো, যেমন আই ক্যান নট রান 1 মাইলস এট স্টার্ট, মানে একটা না আমি 1 মাইলে হাঁটতে পারি, লেট অ্যালোন 5 মাইলস। কথা কি বুঝছো, এরকম ক্ষেত্রে ব্যবহার। আই ক্যান নট স্পিক ফ্লুয়েন্টলি ইন বেঙ্গলি, আমি বাংলায় সাবলীল ভাবে কথা বলতে পারি না, লেট অ্যালোন স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলা তো দূরের কথা। কি কথা কি বুঝছো, সেক্ষেত্রে ব্যবহার হবে। কথা বুঝছো রে, আমরা দৈনন্দিন জীবনে বলি না, এইরকম ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, আই ক্যান নট রিমেম্বার